দেখো, এর আগে আমরা কি কি দেখলাম। আগে দেখেছি ম্যালেরিয়া, ফাইলেরিয়া, অ্যাসকারিয়াসিস। এরপরে যে ডিজিজগুলো আছে সেগুলো সম্পর্কে সামান্য একটু করে জানলেই হবে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টাইফয়েড। ডিজিজের নাম কি? টাইফয়েড। টাইফয়েড, এই টাইফয়েড ডিজিজটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা হচ্ছে তোমার ভারতবর্ষে একটা কমন একটা ব্যাধি, যেটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাহলে টাইফয়েড রোগের প্যাথোজেনের নাম কি? টাইফয়েডের প্যাথোজেনের নাম হচ্ছে সালমোনেলা। সালমোনেলা টাইফি। কি বললাম? সালমোনেলা টাইফি হচ্ছে প্যাথোজেনের নাম বা সংক্রামক জীবাণুর নাম। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 15 দিন। ঠিক আছে, এবারে এই রোগের বিস্তার কিভাবে হয়ে থাকে সামান্য অল্প অল্প করে আমাদের জানলেই হবে। টাইফয়েড রোগের বিস্তার হয়ে থাকে প্রধানত আক্রান্ত মানুষের মল মূত্রের মাধ্যমে। এছাড়াও কি হয় না, এই টাইফয়েড রোগের সালমোনেলা টাইফি আক্রান্ত মানুষের মলমূত্রের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া হয়ে থাকে কিসের দ্বারা না, মাছির দ্বারা। অর্থাৎ মাছি মানুষের মলমূত্রতে বসে সেই জীবাণু, টাইফয়েড রোগের জীবাণুটাকে বহন করে নিয়ে যখন সুস্থ মানুষের কোনো খাবারে গিয়ে বসে, তখন সেই খাবার সুস্থ ব্যক্তি গ্রহণ করার ফলে কি হয়, টাইফয়েড রোগে সংক্রমিত হয়ে থাকে। এছাড়াও কার দ্বারা হয়ে থাকে, সেটা হচ্ছে জলের দ্বারা হয়, দুধ। আর কার দ্বারা হয়ে থাকে? মাছির মাধ্যমে। মাছির দ্বারাও কি হয়, এই টাইফয়েড রোগের সংক্রমিত হয়। এটা খাতায় নোট করবে, ঠিক আছে? তাহলে বিস্তার বা সংক্রমণ কি বললাম, যে খাদ্যের মাধ্যমে হয়ে থাকে। খাদ্য, জল, দুধ, মাছির দ্বারা হয়ে থাকে। প্রধানত মানুষের মল এবং মূত্রের মাধ্যমে এই টাইফয়েড রোগের বিস্তার ঘটায়। ঠিক আছে, তাহলে প্যাথোজেন হচ্ছে সালমোনেলা টাইফি। ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 15 দিন। বিস্তার হয় মাছির দ্বারা, এছাড়া মানুষের মলমূত্রের মাধ্যমে, জল, দুধ এবং খাদ্যের মাধ্যমে ঘটে থাকে। এরপর দেখব যে সংক্রমণের পদ্ধতি। সংক্রমণ পদ্ধতি কিভাবে হয়ে থাকে না, আক্রান্ত ব্যক্তির মলের মাধ্যমে নির্গত ব্যাকটেরিয়া, আক্রান্ত ব্যক্তির যে মল সেখান থেকে নির্গত ব্যাকটেরিয়াটা কি করে, পরিবেশে সংক্রমিত হয়। পরিবেশে জল, খাদ্যের মাধ্যমে, সেই খাদ্য গ্রহণ করার ফলে আমাদের দেহে টাইফয়েডের জীবাণু প্রবেশ করে। আর কি হয়ে থাকে না, টাইফয়েড সংক্রমণযুক্ত ব্যক্তির কখনো কখনো হয় যে টাইফয়েড ভালো হয়ে যাওয়ার পরও কি হয়, সেই রোগের জীবাণু তার দেহে থেকে যায়। রোগ লক্ষণ কিন্তু প্রকাশ পায় না তারপরে। যখন টাইফয়েড ভালো হয়ে যাওয়ার পরও সেই ব্যক্তির দেহে রোগের জীবাণুটা স্টে করে থাকে, এবং সেই ব্যক্তির মলমূত্রের দ্বারাও কি হয়, টাইফয়েডের জীবাণু আবার সংক্রমিত হয়। ঠিক আছে, পরিবেশে ছড়িয়ে পড়ে। এইভাবে সুস্থ মানুষের দেহ থেকে কিন্তু সংক্রমিত হতে পারে। এই রোগের লক্ষণগুলো কি কি দেখা যায়? টাইফয়েড ব্যক্তি রোগের লক্ষণ হচ্ছে মোট 4টি দশা দেখা যায় সংক্রমণ, এবং প্রত্যেকটা দশা 1 সপ্তাহ করে স্টে করে। ঠিক আছে, তাহলে টাইফয়েড যুক্ত ব্যক্তির কি বললাম, যে টাইফয়েড যুক্ত ব্যক্তির 4টি দশা লক্ষণ প্রকাশ পায়। ঠিক আছে, আর প্রত্যেকটা দশা 1 সপ্তাহ করে থাকে। বোঝা গেছে? তাহলে প্রথম দশাটা কি? প্রথম দশা দেখা যায়, তোমরা নোট করবে, প্রথম দশা দেখা যায় কি না, প্রচন্ড কি হয়, জ্বর আসে এবং 1 সপ্তাহ স্থায়ী হয়। প্রথম দশাতে কি হয়, দেহের তাপমাত্রাটা বাড়তে থাকে, হৃদস্পন্দনের হার কি হয়, আস্তে আস্তে কমে এবং মাথা যন্ত্রণা শুরু হয়। তাহলে টাইফয়েডের প্রথম দশাতে কি হয়ে থাকে না, হৃদস্পন্দনের হার কমতে থাকে
আর কি হয়ে থাকে না তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়, দেহের তাপমাত্রা ধীরে ধীরে কি হয় বৃদ্ধি পায়, তার সঙ্গে মাথা ব্যথা। তাহলে বললাম যে টাইফয়েডের আক্রান্ত ব্যক্তির রোগ লক্ষণ প্রকাশ হতে পায় টোটাল 4টে দশাতে। প্রথম দশাতে হৃদস্পন্দনের হার কমতে থাকে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ে এবং মাথা ব্যথা শুরু হয়। দ্বিতীয় দশাতে কি হয়, দ্বিতীয় দশাতে কোন কোন রোগ লক্ষণ প্রকাশ পায় না আক্রান্ত ব্যক্তি দুর্বল হয়ে পড়ে আস্তে আস্তে এবং দেহের তাপমাত্রা কি হয় 104 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। কত হয় না তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কত 104 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, তার সঙ্গে আক্রান্ত ব্যক্তি দুর্বল হয়ে পড়ে, দুর্বল হয়ে যায়। তাহলে বোঝা গেছে। এবং এর সঙ্গে কি হয় হৃদস্পন্দনের হারও কমে এবং তাহলে দ্বিতীয় দশাতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, আক্রান্ত ব্যক্তি অত্যন্ত দুর্বল হয়ে যায়। আর কি কি দেখা যায় না ব্যক্তি অস্থির হয়ে যায়, অর্থাৎ ব্যক্তির মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যায়, ব্যক্তির মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যায়। কেমন না কখনো কখনো ব্যক্তি শান্ত, আবার কখনো উদ্বেগ হয়ে পড়ে। ঠিক আছে, বোঝা গেছে। আর কি দেখা যায় যকৃৎ স্ফীত হয়, আর কি হয়ে থাকে যকৃৎ এবং স্প্লিহার স্ফীত ঘটে, যকৃৎ ও প্লীহার স্ফীতি ঘটে, তার সঙ্গে কি হয় কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তাহলে বোঝা গেছে যে প্রথম বললাম যে কি দেহে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে আর কি হয় হৃদস্পন্দনের হারটা কমে। দ্বিতীয় দশাতে বললাম যে ব্যক্তির মধ্যে অস্থিরতা ভাব দেখা যায়, অর্থাৎ কখনো কখনো ব্যক্তি শান্ত, আবার কখনো কখনো কি হয় ব্যক্তি উদ্বেগ হয়ে পড়ে, যকৃৎ এবং প্লীহাতে স্ফীত ঘটে, কোষ্ঠকাঠিন্য লক্ষ্য করা যায় দ্বিতীয় দশায়। এই একটা দশা 1 সপ্তাহ করে থাকে, অর্থাৎ এই লক্ষণগুলো কতদিন থাকে তার মধ্যে সেই দশাতে 1 সপ্তাহ বজায় থাকে। এরপর দেখবো আমরা তৃতীয় দশায় কি কি দেখা যায়। তৃতীয় দশাতে দেখা যায় যে আন্ত্রিকে রক্তক্ষরণ এবং আন্ত্রিক ছিদ্র হয়ে যেতে পারে, অর্থাৎ আন্ত্রিক থেকে যখন তৃতীয় দশায় পৌঁছাচ্ছে তখন আন্ত্রিক থেকে কি হয় রক্তক্ষরণ হয় এবং তার সঙ্গে কি হতে পারে আন্ত্রিক ছিদ্র হয়ে যেতে পারে, যার ফলে কি হয় প্রাণঘাতী দেখা যেতে পারে। বোঝা গেছে। আর কি হয় দেহের মধ্যে শুষ্কতা লক্ষ্য করা যায়, দেহে শুষ্কতা দেখা যায়। তাহলে তৃতীয় ফেজে আন্ত্রিক থেকে কি হয় রক্তক্ষরণ শুরু হয়, আন্ত্রিক ছিদ্র হতে পারে, তার ফলে কি হয় মানুষের প্রাণঘাতী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার সঙ্গে সঙ্গে কি হয় না দেহ শুষ্ক হয়ে যায়। তাহলে এই যে আন্ত্রিক থেকে ব্লাড ক্ষরণ হচ্ছে, দেহে শুষ্কতা ভাব বজায় থাকছে, সেটা কোন ফেজে এসে 21 দিনের মাথাতে অর্থাৎ তৃতীয় ফেজে এসে, এবং প্রত্যেকটা ফেজে এই লক্ষণগুলো কতদিন দেখা থাকে 1 সপ্তাহ পরে। লাস্ট ফেজে কি দেখা যায় আস্তে আস্তে জ্বর কমতে থাকে। চতুর্থ ফেজে কি হয় জ্বর কমতে থাকে। বোঝা গেছে। তাহলে টাইফয়েডের প্যাথোজেনের নাম কি বললেন সালমোনেলা টাইফি। অনেক সময় সালমোনেলা প্যারাটাইফি ব্যাকটেরিয়ার দ্বারা কি হয়ে থাকে না এই টাইফয়েড রোগটা হয়ে থাকে। ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 15 দিন। রোগের বিস্তার কিভাবে বললাম যে খাদ্য, জল, দুধ, তারপর আক্রান্ত ব্যক্তির মলমূত্রের সাহায্যে এবং কি বললাম যে মাছির মাধ্যমে রোগটা বাহিত হয়। আর কি বললাম যে এই রোগ কিভাবে মানে পদ্ধতিটা কি হবে না সংক্রমণ পদ্ধতি না কখনো কখনো কোনো
আক্রান্ত ব্যক্তি, টাইফয়েড আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরও তার দেহে কি হয় না, এই টাইফয়েডের জীবাণু বসবাস করে। সেই ব্যক্তির মলমূত্র থেকে মাছির মাধ্যমে সংক্রমিত হয় সুস্থ মানুষের দেহে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে রোগের লক্ষণগুলো, 4টি দশাতে রোগ লক্ষণ প্রকাশ পায়। প্রত্যেকটা দশা 1 সপ্তাহ করে স্টে হয়। প্রথম দশায় আমরা দেখলাম, তৃতীয় দশা দেখলাম, তৃতীয় চতুর্থ দশা দেখলাম যে জ্বর কমতে থাকে। এরপর আমরা দেখবো যে টাইফয়েডের রোগদের নির্ণয় কিভাবে হয়। টাইফয়েড রোগীর রোগ নির্ণয় কিভাবে হয়ে থাকে। রক্ত ও মলের ওয়াইডাল টেস্ট, ঠিক আছে, রক্ত এবং মলের ওয়াইডাল টেস্টের মাধ্যমে টাইফয়েডের কি হয়, ব্যক্তির রোগটা শনাক্ত করা যায়। কি টেস্টটা না, ওয়াইডাল টেস্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো রোগের নিরাময়, তাই তো, টাইফয়েড আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বা নিরাময়। রোগ নিরাময় কিভাবে হয়ে থাকে না, ওআরএস এর ফুলফর্ম কি, ওরাল রিহাইড্রেশন সল্ট, তাই তো। এই ওআরএস খাওয়ানোর মাধ্যমে রোগীর দেহে যে শুষ্কতা সেটা আস্তে আস্তে কি হয়, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এবং তার সঙ্গে কিছু মেডিসিন প্রয়োগের দ্বারা কি হয় না, এই চিকিৎসা করা যায়। কি কি, কি হয়ে থাকে, অ্যামোক্সিলিন, তারপর সিপ্রোফ্লুক্সানিন ইত্যাদি মেডিসিন প্রয়োগের মাধ্যমেও টাইফয়েড রোগের নির্মূল করা যায়। এছাড়াও কি হবে না, আমাদেরকে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার, খাবার ঢাকা রাখা, তারপর হাত পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার কে ভালোভাবে ধুয়ে তারপর রান্না করা ইত্যাদি। বোঝা গেছে? তাহলে কিভাবে রোগের বিস্তার হলো, রোগের লক্ষণগুলো কি কি, এবং রোগ কিভাবে টেস্ট করা হয় ওয়াইডাল টেস্টের মাধ্যমে। আর আমরা শেষে কি দেখলাম যে কিভাবে চিকিৎসা করা হয়, চিকিৎসার মাধ্যমে অর্থাৎ ওয়ারেস প্রয়োগ করে দেহের যে জলের অভাব সেটাকে পূরণ করা যেতে পারে, এবং তার সঙ্গে কি হয়ে থাকে, কিছু মেডিসিনের প্রয়োগের দ্বারা এই রোগকে নির্মূল করা যায়। সেকেন্ড আমরা দেখব কি, সেকেন্ড ডিজিজ হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার প্যাথোজেন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর কি, অপর কিছু ব্যাকটেরিয়ার এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ছাড়াও আরও কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমেও এই রোগের নিউমোনিয়া রোগের সংক্রমণ ঘটে। সেটা ডিপ্লোককাস নিউমোনি, মাইকোপ্লাজমা নিউমোনি, কিছু ভাইরাসের দ্বারাও নিউমোনিয়া রোগটা ছড়ায়। সে যে অ্যাডেনোভাইরাস, রাইনোভাইরাস এর মাধ্যমে কি হয়ে থাকে, নিউমোনিয়া ডিজিজটা ঘটে। আর কি হয়, এই নিউমোনিয়া হচ্ছে ফুসফুস আক্রান্ত ডিজিজ, অর্থাৎ মেনলি এটা ফুসফুসের ক্ষত সৃষ্টি হয়, ফুসফুসটা বেশি পরিমাণে ক্ষতি হয়। তাহলে নোট করবে, প্যাথোজেন ব্যাকটেরিয়া কিছু ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে ফুসফুস আক্রান্ত। এরপর আমরা দেখব যে এই নিউমোনিয়া 2 ধরনের হয়। একটা হয়েছে লেখা, নিউমোনিয়া হচ্ছে কয় ধরনের হয়ে থাকে, 2 ধরনের হয়ে থাকে। কি কি, একটা হচ্ছে না বঙ্কো নিউমোনিয়া, একটা হচ্ছে তোমার লোভার নিউমোনিয়া। এই নিউমোনিয়া দুটো টাইপস হয়, একটা হচ্ছে কি ব্রঙ্কো নিউমোনিয়া, আর একটা হচ্ছে লোবার নিউমোনিয়া। বুঝে গেছে? ব্রঙ্কো নিউমোনিয়া হচ্ছে শিশুরা সব থেকে বেশি পরিমাণে আক্রান্ত হয়। এতে কি হয়, শিশুরা সব থেকে বেশি আক্রান্ত হয়, এবং কোথায় বেশি ক্ষত সৃষ্টি হয়, বঙ্কাসে, আর কোথায়, ফুসফুসে দেখা যায়, ঠিক আছে। আর লোবার নিউমোনিয়া হচ্ছে এখানে ফুসফুসের লোব বা খণ্ড কি হয়, শক্ত হয়ে যায়, ঠিক আছে, এবং এর ফলে কি হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়, শ্বাসকষ্ট
দেখা যায়। তাহলে নিউমোনিয়ার দুটো টাইপস, একটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া, একটা লোবার নিউমোনিয়া। ব্রঙ্কো নিউমোনিয়া শিশুরা বেশি সব থেকে বেশি আক্রান্ত হয়ে থাকে, এবং এটা ব্রঙ্কো নিউমোনিয়া সাধারণত অ্যাটাক করে ব্রঙ্কাস এবং ফুসফুসে। আর লোবার নিউমোনিয়া হচ্ছে তোমার ফুসফুসে যে লোক বা খণ্ডক আছে সেই খণ্ডকগুলো ধীরে ধীরে কি হয় কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং এর ফলে কি হয় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, অর্থাৎ শ্বাসকষ্ট দেখা যায়। ঠিক আছে, এরপর আমরা দেখব যে বিস্তার, অর্থাৎ নিউমোনিয়া রোগটার বিস্তার কিভাবে ঘটে, কিভাবে ছড়ায়। কিভাবে ছড়ায় না, আক্রান্ত ব্যক্তির থুতু এবং কফের মাধ্যমে সাধারণত এই রোগটা বেশি ছড়িয়ে যায়। কিভাবে ছড়ায় তাহলে, আক্রান্ত ব্যক্তির থুতু ও কফের দ্বারা এই রোগ কি ঘটে, সংক্রমণ ঘটে থাকে, তাই তো। অর্থাৎ থুতু বা কাশির সঙ্গে কি হয়, যে তরল দানা বের হয় তার সঙ্গে এই ব্যাকটেরিয়াটা বার হয়ে সুস্থ মানুষের দেহে প্রবেশ করে। তাহলে আক্রান্ত ব্যক্তির থুতু ও কফ এবং কাশির দ্বারা এই রোগ সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। বোঝা গেছে। এরপর দেখব যে এই নিউমোনিয়া ব্যক্তি রোগের লক্ষণগুলো কি কি দেখা যায়। দেখো, নিউমোনিয়া রোগের লক্ষণগুলো কি কি, এটা হচ্ছে সাধারণত দেখা যায় যে এই রোগের ফুসফুস থেকে মিউকাস ক্ষরিত হয়, ফলে অ্যালভিওলাই মিউকাসে ভরে যায়, বায়ু চলাচলতে বিঘ্নিত হয়, তাই রোগের কি হয়, শ্বাসকষ্ট হয়। তাহলে কি বলছে যে এটা সাধারণত কি বললাম যে ফুসফুস ঘটিত রোগ, অর্থাৎ এই রোগে ফুসফুস থেকে মিউকাস নির্গত হয়। কি হয়, ফুসফুস থেকে মিউকাস নির্গত হয়, যে মিউকাস কি করে অ্যালভিওলাই মিউকাসে পরিপূর্ণ থাকে, অ্যালভিওলাই মিউকাসে পরিপূর্ণ থাকে, যে কারণের জন্য কি হয় না আমাদের বায়ু চলাচল বিঘ্নিত হয়, ফুসফুসে কি হয় বায়ু চলাচল বিঘ্নিত হয়, এবং কি ঘটে শ্বাসকষ্ট শুরু হয়। তাহলে রোগীর নিউমোনিয়া আক্রান্ত রোগীর লক্ষণ কি হতে পারে, যে ফুসফুসে অ্যাটাক করে, ফুসফুসে প্রচুর মিউকাস করতে হয়, সেই মিউকাসগুলো কোথায় পৌঁছে, অ্যালভিওলাইকে পুরো পরিপূর্ণ করে। আমরা কি জানি অ্যালভিওলাই হচ্ছে যে বায়ুথলি, তাই তো, শ্বাস প্রশ্বাস এখানে আদান প্রদান হচ্ছে। সেই অ্যালভিওলাই মিউকাসে পরিপূর্ণ থাকে প্রচুর পরিমাণে, যে কারণের জন্য আমাদের বায়ু চলাচলের বিঘ্নিত হয়, অর্থাৎ CO2 এবং O2 আদান প্রদানে বিঘ্ন ঘটে, যে কারণের জন্য আমাদের কি হয় শ্বাসকষ্ট দেখা যায়। মানে বোঝা গেছে প্রথম লক্ষণ, নোট করো খাতাতে। আর কি দেখা যায়, দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, কাঁপুনির সাথে শ্লেষা নির্গমন হয়, এবং মাঝে মাঝে কি হয় থুতুর সঙ্গে রক্ত বের হয়। হয়েছে। এরপরে আমরা দেখব কি হয়, রোগীর দেহের তাপমাত্রা বাড়ে, 104 ডিগ্রি ফারেনহাইট কি হয় তাপমাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, এছাড়া কি হয় যে থুতুর সঙ্গে রক্ত উঠে আসে। ঠিক আছে, আর কি হয়ে থাকে না, ফুসফুসের কাঠিন্য এবং শ্বাসকষ্ট হয়, এবং ফুসফুসের বাইরের অংশ প্লুরা, এখানে সংক্রমণ ঘটলে বুকে ব্যথা হয়। আর কি হয়ে থাকে, ফুসফুসের লোব, কি বললাম যে লোবাল নিউমোনিয়া লোবটা কি হয় কঠিন হয়ে যায়, যে কারণের জন্য কি হয় শ্বাসকষ্ট দেখা যায়। আর কি হয়ে থাকে না, ফুসফুসের বাইরে যে আবরণী প্লুরা, সেই প্লুরা সংক্রমিত হলে কি হয় বুকে ব্যথা সৃষ্টি হয়। ঠিক আছে, আর কি হয়ে যেতে পারে না, রক্তে O2 এর ঘাটতি দেখা দিলে ত্বকের বর্ণ ফ্যাকাশে বা নীলচে হতে পারে। তাহলে দেহের তাপমাত্রা বললাম বৃদ্ধি পায় 104 ডিগ্রি ফারেনহাইট, এবং যেহেতু কি থুতুর সঙ্গে কিছু রক্ত উঠে আসে, তার সঙ্গে কি হয় ফুসফুসের
লুপটা কঠিন হয়ে যায়, যে কারণে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। আর ফুসফুসের যে আবরণী প্লুরা, সেই প্লুরা যদি সংক্রমিত হয় এই ব্যাকটেরিয়া দ্বারা, তাহলে আমাদের বুকে তখন পেন বা যন্ত্রণা শুরু হয়। তার সঙ্গে আর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে রক্তে O2 এর ঘাটতির জন্য কি হয়, ত্বকের রং ফ্যাকাশে বা নীলচে বর্ণ ধারণ করে। বুঝা গেছে? রক্তে O2 এর ঘাটতির জন্য কি হয়, ত্বকের রং আমাদের ফ্যাকাশে বা নীলচে বর্ণ ধারণ করে। রোগের নির্ণয় কিভাবে করা যায়? তাহলে রোগ লক্ষণ বোঝা গেছে। এরপর আমরা দেখব যে রোগ নির্ণয় কিভাবে করা যায়। নিউমোনিয়া ঠান্ডা লাগা কিসের মাধ্যমে? এক্স রে, তাই তো? রোগ নির্ণয় কিভাবে হয়? এক্স রে এর মাধ্যমে। আর আর হচ্ছে তোমার বুকের এক্স রে, বুকের সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যান, এক্স রে, এগুলোর মাধ্যমে রোগ নির্ণয় করা হয়ে যেতে পারে। আর কি, আর কার মাধ্যমে না, ব্রাঙ্কোস্কোপি। ব্রাঙ্কোস্কোপি রক্ত দিয়েও কি করা যায়, রোগটাকে নির্ণয় করা যায়। তাহলে নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তির বুকের এক্স রে, সিটি স্ক্যান এবং ব্রাঙ্কোস্কোপি অর্থাৎ রক্ত টেস্টের মাধ্যমে কি হয়, রোগটাকে সহজে নির্ণয় করা যায়। এরপর আমরা দেখব যে এই রোগের নিরাময়, রোগটা নিরাময় কিভাবে হচ্ছে না। এই রোগে কিছু অ্যান্টিবায়োটিকের ফলে সুফল পাওয়া যায়, যেমন এরিথ্রোমাইসিন, কি এরিথ্রোমাইসিন মেডিসিনের দ্বারা। তারপরে তোমার টেট্রাসাইক্লিন, আর কি হয়ে থাকে, টেট্রাসাইক্লিন, ঠিক আছে। এই অ্যান্টিবায়োটিকের দ্বারা, কি হয়, এই রোগটা নির্মূল করা যায়। তাহলে বোঝা গেছে নিউমোনিয়ার প্যাথোজেন ভাইরাসের দ্বারা হয়ে থাকে, কিছু ব্যাকটেরিয়ার দ্বারাও, মেনলি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিছু ভাইরাসের দ্বারাও কিন্তু এই নিউমোনিয়া হয়ে থাকে। এর প্যাথোজেনের নাম বললাম, আর কি বললাম যে রোগের বিস্তার কীভাবে হয়ে থাকে, আক্রান্ত ব্যক্তির থুতু, কফ, কাশির মাধ্যমে এই রোগ ছড়ায় সুস্থ মানুষের দেহে। আর এই রোগের ট্রিটমেন্ট কীভাবে রোগটাকে করা যায়, নির্ণয় করা যায় না, এক্স রের মাধ্যমে, এক্স রে, বুকের সিটি স্ক্যান, বুকের এক্স রে, ব্রাঙ্কোস্কোপির দ্বারা। আর রোগের লক্ষণগুলো কী কী বললাম, বোঝা গেছে। আর নিরাময় কীভাবে, এরিথ্রোমাইসিন এবং টেট্রাসাইক্লিন, কিছু অ্যান্টিবায়োটিকের দ্বারা এই রোগে নিরাময় করা যায়। বোঝা গেছে।